ওই পাশে কি থানা? ইন্ডিয়ার জলঙ্গি থানা। আমি এখন যেখান দিয়ে হাঁটছি এটা ইন্ডিয়ার জমি, সবগুলাই পিওর ইন্ডিয়ার। হ্যাঁ, আমরা যেতাম, ওরা আসতো, আর পরে ওরা আমার এখানে যাই খাইতো, ওদের এখানে আমরা খানা খাইতাম। একটা সময় এই পথ দিয়ে মানুষ শুধু বাজারেই যেত না, যেত আত্মীয়ের বাড়িতে। আজ সেই একই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সীমান্ত পিলার। আজ আমরা ঘুরে দেখব কুষ্টিয়ার এমন একটি চর যেখানে বাংলাদেশ শেষ হয়েছে, কিন্তু মানুষের গল্প এখনো শেষ হয়নি। দূর থেকে দেখলে মনে হয় বিশাল এক চর, কিন্তু এই বিস্তীর্ণ জায়গার বড় অংশই একসময় ছিল পদ্মা নদীর বুকে। পানি সরে যাওয়ায় চরের মতো দেখায়। আমরা যাচ্ছি সেই শুকিয়ে যাওয়া নদীর পাড় দিয়ে। একদিকে বিস্তীর্ণ কলাবাগান, আর অন্যদিকে নদীর পাড়ে যেন সময় থমকে আছে। বয়স বেড়েছে, কিন্তু কাজ থামেনি। কুলা দিয়ে ধান উড়ানো গ্রাম বাংলার বহু পুরানো এক স্মৃতি। কৃষিতে প্রযুক্তির ছোঁয়া লাগলেও এখনো তারা পরম মমতায় আগলে রেখেছে গ্রামীণ ঐতিহ্য। আমরা ঢুকে পড়েছি বাংলা বাজার গ্রামে। চারিদিকে টিনের ঘর, মাটির রাস্তা আর ধীর ছন্দে চলা গ্রামীণ জীবন। এটি বাংলা বাজার হাট, কিন্তু হাটটা এখনো পুরোপুরি জমে ওঠেনি। তাই আগে চলুন সীমান্তটা দেখে আসি, তারপর এসে হাট ঘুরব। সবুজ গাছপালায় ঘেরা এই সরু মাটির রাস্তা চলে গেছে ভারত সীমান্তে। এই গ্রামের প্রায় সকল বাড়ি টিনের তৈরি। নদী ভাঙন এলাকা হওয়ায় কুষ্টিয়ার প্রায় প্রতিটি চরেই মানুষ টিন দিয়ে বাড়ি বানায়। অবশেষে আমরা চলে এসেছি বাংলাদেশের একেবারেই শেষ প্রান্তে। আমার সামনেই রয়েছে সীমান্ত পিলার। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে যে ইন্ডিয়া। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া লেখা আছে, এবং আমি এখন যেখান দিয়ে হাঁটছি এটা ইন্ডিয়ার জমি। এখন সামনে এখানকার কিছু স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানবো যে আসলে আমরা যেখানে আছি এর পাশে যে কাঁটাতারের বেড়া আছে সেটা আসলে কি থানা, সেটা জানবো এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে। এই পিলারের ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। কাগজ কলমে বিষয়টা খুব সহজ মনে হলেও বাস্তবে এই সীমান্ত ঘিরে মানুষের জীবন অনেক ভিন্ন। ভাই, আপনার বাড়িটা একদমই সীমান্তবর্তী নাকি? হ্যাঁ, একবার সীমান্ত ঘেঁষে। সীমান্ত ঘেঁষে। এটা কি মানে ইন্ডিয়ার না, ওইটাই ইন্ডিয়ার জিরো লাইন? রাস্তা। জিরো লাইন। জিরো লাইন। এই আমরা যেখানে বসে আছি আমাদের সামনে ওই পাশে কি থানা? ইন্ডিয়ার জলঙ্গি থানা। ইন্ডিয়ার জলঙ্গি থানা। এই গ্রামের নাম কি? গ্রামের নাম জানেন? এখানে গ্রামের নাম এটা হলো ওইটা হলো পারসপুর। পারাসপুর। পারাসপুর মানে এখানে কয়টা গ্রাম আছে? আপনি তো এখানে সম্ভব, এখানে মনে করেন মূলত দুইটাই। আচ্ছা। এটাকে বলে পারসপুর, এটাকে বলে কলোনি। একটা পারাসপুর, একটা হচ্ছে কলোনি। কলোনি। আচ্ছা, তার মানে জলঙ্গি থানার আমরা খুব জলঙ্গি, কাছাকাছি আছি হ্যাঁ, এখন। জলঙ্গি থানা। সীমান্ত দেখে আমরা চললাম বাংলা বাজার হাটের দিকে। এতক্ষণে হয়তো হাট জমে উঠেছে। খোলা মাঠের ওপরে বসেছে হাট। এ যেন চরাঞ্চলের প্রাণকেন্দ্র। কি আছে এখন আন্দালাই? সালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। দাদা, এগুলো কি আপনার ভুঁয়ে ভুঁইয়ের সবজি? চাল কুমড়া চাল কুমড়া কত করে বিক্রি করতেছেন? এই 25-30। 25-30 টাকা। আর করলা? করলা 50। বেচা কেনা কেমন হয় এখানে? ভালোই হয় না? আমার এই বাজার ভালো। আপনি হচ্ছে যে বাজার আপনার ওই ক্ষেত থেকে তুলে নিয়ে এসে বিক্রি করেন এইভাবে? হ্যাঁ। মানে খুচরা বিক্রি করেন? খুচরা পাইকারি রেট কম বলে এখন বসে থাকি, বেশি একটু লাভ বেশি হয়, লাভ বেশি হয়। বেশি বেচা কিনা হয়। এই হাটের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে অনেক বিক্রেতাই ব্যবসায়ী নন। নিজের জমিতে যা ফলিয়েছেন সেটাই নিয়ে এসেছেন বিক্রি করতে। এটা কি নদীর মাছ নাকি? না ভাই, চাষের মাছ। চাষের মাছ সবগুলাই?
এই চিংড়িগুলো কোথায় থেকে আসে? চিংড়ি বলতে পারলাম না, কিনে ফেলা থেকে। পদ্মার চর হলেও এই বাজারে বিক্রি হচ্ছে চাষের মাছ। শুধু সবজি বা মাছ নয়, নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এই হাটে। এটার নাম হলো পিসকয়েল। পিসকয়েল, এটা কি কিসে খায়? পানি খায়। পানি খায়, কিন্তু পানের খয় তো এরকম সাদাও আছে। সাদাও আছে, এটাও খায়। এটা বেশি কালার হয় নাকি? এটি মানে অভ্যাসে পরিণত, আপনি যা যেটি ব্যবহার করবেন তাই সেটি খাবেন। এই দৃশ্যটা দেখে হঠাৎ আমি দাঁড়িয়ে গেলাম। আজকের বাংলাদেশে এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। গাছের ছায়া, একটা কাঠের পিঁড়ি, হাতে কাঁচি আর চিরুনি, ব্যাস এতটুকুই তার সেলুন। আজ শহরে এসি সেলুন, আধুনিক হেয়ার স্টাইল, বড় বড় আয়না, ঝকঝকে চেয়ার সবই আছে, কিন্তু বাংলা বাজারের এই গাছতলা যেন ধরে রেখেছে হারানো অতীত। হয়তো আর কয়েক বছর পরে এই দৃশ্যটা শুধু ছবিতেই থাকবে, বাস্তবে আর থাকবে না। এমন হাট একসময় বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই দেখা যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। কিন্তু বাংলা বাজার নিজের সেই পুরনো রূপ এখনো ধরে রেখেছে। তবে বাংলা বাজারের সবচেয়ে বিস্ময় এখনো দেখার বাকি। বাংলা বাজারের আরেকটি বিশেষ পরিচয় রয়েছে। শুধু আশেপাশের গ্রামের মানুষই নয়, দূর দূরান্ত থেকেও অনেকেই আসেন এই বাজারে। এখানে এমন কিছু পাওয়া যায় যেগুলো বাংলাদেশের অন্য অনেক বাজারেই সহজে মেলে না। এখানে আসার পরে একটা দোকান দেখতে পেলাম, যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতেছি, যেগুলো সবগুলোই পিওর ইন্ডিয়ার। এবং ইন্ডিয়ান প্রোডাক্ট দেখে আমি কিছু সাবান, মুভ, তারপরে হচ্ছে ফেস ওয়াশ, ঝান্ডু বাম, তারপরে হচ্ছে যে পেস্ট, এগুলা কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনলাম এখানে এসে। তো এগুলা হচ্ছে যে আসলে কতটুকু হচ্ছে যে পিওর, এটা আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমার দোকানদার পরিচিত ছিল, যার জন্য তাকে আমি বিশ্বাস করেই এই প্রোডাক্টগুলো নিচ্ছি। এখানে আরও অনেক প্রোডাক্ট আছে, কিছু বার্মিস প্রোডাক্টও আছে। তো আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস এখান থেকে কিনে নিলাম আর কি। বাজারে ঘুরতে ঘুরতে পরিচয় হয় এক প্রবীণ মানুষের সঙ্গে। ওনার কাছেই জানতে চাইলাম, যখন সীমান্তে এত কড়াকড়ি ছিল না, তখন কেমন ছিল এই সীমান্তের জীবন। এরপরে আমি সপ্তাহে 3 দিন থাকতাম ইন্ডিয়া, জলঙ্গির বাজারে। হ্যাঁ, জলঙ্গি বাজারে কি এখানকার লোকজন জিনিসপত্র বিক্রি করতে যাইতো? হ্যাঁ, আমরা যেতাম, ওরা আসতো। আর এই যে কলোনি যে জমিটা আছে, এই জমিটা সব আমার বাংলাদেশের লোক আবাদ করতো। আচ্ছা, বেসব কিছু বলতো না। আচ্ছা, মানে কলোনির আপনারাই করতেন? হ্যাঁ, কলোনি যে জমি আবার জমিগুলো এগুলো সব আমরা, মানে যেমন বর্গা টাকা দিয়ে করে না, হ্যাঁ, হ্যাঁ। এমন টাকা দিয়ে আমরা, এমনি না, টাকা দিয়ে করতাম। কেউ ছেলে বিয়ে করাইছে, কেউ মেয়ে বেড়েছে। আমার এক ধর্ম বোন আছে। আচ্ছা, মানে এটা মানে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে তো এখন আপনাদের আর যোগাযোগ হয় না, উপায় নাই। কাটাতারে বেড়া এখন গেলে পাসপোর্টে যাইতে হবে, চেষ্টা করছি পাসপোর্টে যাবো। আচ্ছা, মানে না, আমি বলতেছি যে আত্মীয় স্বজন তো এপার ওপার আছে, কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ না, আপনাদের এখন আর আর নাই? যোগাযোগ কি হবে? কারোই আর ওই না। যাতায়াতও নাই, কিছুই নাই। সাক্ষাতে কোনো কথা নাই। আচ্ছা, মানে আপন ভাই, আপন বোন আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন গেলে পাসপোর্টে যেতে পারবে না, টাকার দূর থাকলে যেতে পারবে না, যেতে পারবে না। হ্যাঁ, মানে সব সময়ের জন্য যে অফিসে বিএসএফ থাকে সবসময়। একই জায়গা, একই মা বোন, একই মায়ের পেটের ভাই বোন, তারা আজ আলাদা হয়ে গেছে শুধু একটি তার কাটার বেড়ার জন্য। যেখানে আত্মীয় স্বজন এখনও তাদের আছে ওই পাশে, কিন্তু এই দেশ ভাগের পর এবং এই কাঁটাতারের বেড়ার জন্য এখন সেই আত্মীয়তা আর শেষ হয়ে ওঠে না। হ্যাঁ, শেষ। কার বাড়িতে আসা যাওয়া নাই, কারো বাড়িতে আসা যাওয়া না। আর পরে ওরা আমার এখানে যাই খাইতো, ওদের এখানে আমরা খানা খাইতাম। আচ্ছা, আচ্ছা। আগের ব্যাপার আর এখনকার ব্যাপার তো মেলা তো আকাশ পাতাল। তো আগে যখন আপনারা ওই পাশে ব্যবসা করতে চাইতেন, হ্যাঁ, তখন দামপত্র কেমন ছিল? যে এ পাশে দাম বেশি পাওয়া যায় তো, নাকি আপনার ইন্ডিয়ার দাম কম আর এখানে বেশি? আমাদের এখানে বেশি। তাহলে ওই পাশ থেকে আপনারা কিনে নিয়ে এসে হ্যাঁ, চাল, গম, ধান, হ্যাঁ, এই ছোলা, জিরা টিরা সবই আসতো। সবই নিয়ে আসতেন? ইন্ডিয়ান লোকই নিয়ে আসতো। ইন্ডিয়ান না, ওই তো একই ব্যাপার, যে আসতো আর কি। মানে আগে হচ্ছে যে আগের সময়ে ব্যবসা বাণিজ্য এই পাশ দিয়ে রুটটা ভালো ছিল। এখন তার কিছুই নাই। এখন আর কোনো কিছু নাই। কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই।
আপনি যে আমার মারপেটের ভাই বা আমি আপনার ধর্ম আত্মীয় করছি, যে আপনার সাথে একটা সম্পর্ক ছিল, এখন সে সম্পর্কও নাই, কথাও নাই, বা কথাবার্তা না, তাহলে সম্পর্ক থাকে আপন মারপেটের ভাই তো আলাদা হবে। এখন পাসপোর্টও কাকা পাসপোর্টও করতে পারি না, যাইতে পারি না। মানচিত্রে একটা দাগ কাটা খুবই সহজ, কিন্তু সেই দাগের দুই পাশে যদি একই পরিবারের মানুষ বাস করে, তাহলে সেই সীমান্তের গল্পটা আর শুধু সীমান্তের গল্প হয়ে থাকে না, সেটা হয়ে যায় মানুষের গল্প। সকালে বের হয়েছিলাম একটা সীমান্ত দেখতে, কিন্তু ফিরে যাচ্ছি অনেকগুলো গল্প নিয়ে। এই যাত্রায় দেখলাম বাংলার ঐতিহ্য, দেখলাম সীমান্তের মানুষের জীবন, আর বুঝলাম কাঁটাতার শুধু দুইটি দেশকে আলাদা করেনি, অনেক সম্পর্ককেও আলাদা করে দিয়েছে। তবে কুষ্টিয়ার চরে চরে আমাদের যাত্রা কিন্তু এখানে শেষ নয়। আবার ফিরছি সেই মানিকের চরে, যেখানে পুরো একটি দিন কাটাবো একেবারে চরের মানুষদের মতো। কি করলাম আর কি দেখলাম সেই গল্প নিয়ে হাজির হচ্ছি পরের পর্বে। ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।